নমস্কার। আসে না তো ফিরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল গল্পপ্রেমী শ্রোতাদের স্বাগত জানাই। আমাদের চ্যানেলে যে সমস্ত গল্প শোনানো হয় এগুলো কোনো গল্প নয়, সত্যি ঘটনা, কারো না কারো জীবনে ঘটে যাওয়া কাহিনী নিয়ে গড়ে ওঠা আমাদের এই গল্পগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন এবং এরকম ধরনের ভূতের গল্প শুনতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। শুরু হচ্ছে রহস্য ধারাবাহিক ভূতের গল্প অবিশ্বাস্য হলেও সত্য। আজ শুনবেন প্রথম পর্ব, কাহিনী ধীমান বৈদ্য, গল্প পাঠে ধীমান বৈদ্য। এই কাহিনীটি সম্পূর্ণ সুন্দরবনের কাহিনী নিয়ে গল্প, অবিশ্বাস্য হলেও সত্যি। আমি তখন সবে কলেজের পড়াশুনো শেষ করে বাড়িতে এসেছি। কি করব দিশেহারা, ভেবে পাই না। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। আমাদের গ্রামের ওরা যে সুন্দরবনের জঙ্গলে মাছ মারতে যায়, আমি ভাবলাম ওদের সঙ্গে সাথ দিয়ে যদি যাওয়া যায় তাহলে টাকা পয়সা ইনকামের কোনো অসুবিধা হয় না। আর গল্প শুনেছি ওরা বেশ ভালো একটা পয়সা রোজগার করে, ওদের সংসার রাজার হালে চলে। আমরা তো খুব একটা বড় লোক ছিলাম না, গরিব ফ্যামিলি, খাটাখাটনির উপর দিয়ে চলতো, বাবা কাজকর্ম করত। তো আমি যদি কিছু পয়সা ইনকাম করে বাবার হাতে তুলে দিতে পারি তাহলে অনেকটা সুবিধা হয় তার সংসার চালানোর ক্ষেত্রে। এই জন্য আমাদের গ্রামের তপনদার সঙ্গে কথা বললাম। বললাম, তপনদা, তুমি তো সেই জঙ্গলে মাছ মারতে যাও, কাঁকড়া মারতে যাও, যদি আমাকে সঙ্গে নিয়ে একটু যাও তাহলে খুব সুবিধাই হয়। তপনদা প্রথমে রাজি হচ্ছিল না, তারপর হঠাৎ কি মনে হলো, বলল, ঠিক আছে, তুই আমার গ্রামের ছেলে, বেগার ছেলে বসে আছিস, তা না হয় আমার সঙ্গে যাবি, অসুবিধা কিচ্ছু নেই। আমি ভালোভাবে সব কিছু জেনে নিলাম। এ বিষয়ে আমি একেবারে অনভিজ্ঞ, তবে দেখেছি ওরা যায়, প্রচুর পয়সা নিয়ে আসে, ওদের ভালো রকম সংসার অতিবাহিত হয়ে যায়। তা আমি তপনদাকে বললাম, দাদা আমাকে কি কি নিতে হবে? তো তপনদা বলল, গোনমুখ আসতে এখনো 2-3 দিন বাকি, তা তুই কিছু হালকা ড্রেস নিয়ে নিস, একটা কাঁথা নিস আর একটা জলের পাত্র নিস। বিশেষ কিছু নিতে হবে না, আমাদের নৌকাতে সব কিছুই থাকবে, চাল, জ্বালানি, জল এগুলো আমরাই তুলে নেব। তো একটা কথা, তুই যাবি চল, আমি তোকে নিষেধ করব না, তবে মূল বিষয় হচ্ছে তুই ভয় পাবি না তো? জঙ্গলের ব্যাপার, নানা রকম প্রেতাত্মা, ভূত সবসময় ঘুরে বেড়ায়, এদের সম্মুখীন করতে হয়। তার উপরে আছে জঙ্গলের বাঘ, সব থেকে বড় ভয়। আমি বললাম দাদাকে যে, তপনদা কিছু করার নেই, আমাকে তো যেতেই হবে না, আর ওরকম ভয় দেখিয়ে তুমি আমাকে ভয় পেয়ে দিও না। আমার মনস্থির যখন হয়েছে তোমার সঙ্গে যাব, তো আমি অবশ্যই যাব। বাড়িতে চলে এলাম, মাকে বললাম, বাবাকে বললাম, ওরা তো যেতে দিতে নারাজ। ওরা বলছে যে, তুই আমাদের একমাত্র ছেলে, তুই পারলে এই শহরের পাড়ে কাজ কর, কেন জঙ্গল পাড়ে যাবি? আমি বললাম, মা, ওখানে গেলে একটু মোটা পয়সা ইনকাম হবে আর আমাদের ভালো রকম চলে যাবে, এই অভাব অনটন আর থাকবে না। তো বাবা বলল মাকে যে, ছেলেকে আর বাধা দিও না, ও যখন মন করেছে তবে যাক। আমি যথারীতি তৈরি হচ্ছি, যাব, মনে মনে একটা আনন্দ। আর এমনি আমি প্রথম গল্পগুলোর থেকেই বলেছি যে মাছ ধরার নেশা আমার একটা অন্যরকম, আর জঙ্গলের ভিতরে মাছ ধরা একটা অন্যরকমের অনুভূতি হতে লাগলো আমার ভিতরে। আমি যথারীতি রাত্রিতে শুয়ে শুয়ে ভাবি যে ওরা কিভাবে ধরবে, কি করবে, এইভাবে আমার ঘুমই হয় না ওই কথা ভাবতে ভাবতে। তারপরে একদিন দিন এসে গেল হঠাৎ করে যাওয়ার। বিকালবেলা এসে আমাকে তপনদা জানিয়ে গেল যে আজ রাত গত করে ভোরে কিন্তু আমরা বেরোব। তো আমি একটু প্রশ্ন করলাম দাদাকে, দাদা আমরা যেখানে যাব যেতে কত সময় লাগে? তো তপনদা গাঁইয়া লোক, ও অত সময় সম্বন্ধে সচেতন না, তো বলল যে আমাদের 2 গণ 2 ভাটি নৌকা বাইতে পারলে আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে। 2 গণ 2 ভাটি মানে নদীতে 2বার জোয়ার আসবে, 2বার ভাটা হবে।
তাহলে অনুমানে বাদ 24 ঘন্টা আমাদেরকে যেতে হবে নৌকা দিয়ে। তো যথারীতি আমি তপনদাদের বাড়ি চলে গেলাম। সবাই আমাদের যারা সঙ্গে থাকবে সবাই চলে এলো। এক জায়গায় রাত্রিতে খাওয়া দাওয়া হলো, আনন্দ হলো। ভোরবেলা নৌকার মাথায় সিঁদুর দিয়ে শাঁখ বাজিয়ে নৌকা ছেড়ে দিল তপনদা। মাঝি আছেন অন্য লোক, অবনীখুড়ো মাঝি, অনেক পুরানো মাঝি, খুব ভালো মাঝি। আর আমি বসে আছি, তপনদা নৌকার একদম মাথাতে বসে আছে আর ডাঁড় মারছে দুজন। আস্তে আস্তে আমাদের নৌকা চলতে শুরু করলো। আমাদের ঘাট দিয়ে নৌকা ছেড়ে দিল। কোনা ঘুরেই পড়লো গোবিন্দপুরের চড়া, বড় চড়া। এবার ওখান দিয়ে আস্তে আস্তে করে নৌকা বাইতে 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 তখন চলছে উজন নদীতে। এই উজনে নৌকা আস্তে আস্তে যাচ্ছে স্রোতের বিপরীত দিকে। আস্তে 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 করে যেতে 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 2 নম্বর বাজার পড়লো, সাতজেলিয়া হাট। তারপর থেকে আস্তে করে কোনা ঘুরে খুব টান নদীতে। ও তপনদা নির্দেশ দিল মাঝিকে, মাঝি ডান দিকের পার দিয়ে চলো, ও এখানে ঘোলা আছে। ঘোলা অর্থাৎ ও নদীতে জল ঘুরতে থাকে, তো ওই ঘোড়ার মাঝখানে যা যাবে, নৌকা হোক, পশু পাখি, মানুষ, সবই তলিয়ে যাবে। আর ওই নদীটা দিয়ে যাতায়াত করে জাহাজ, যাতায়াত করে। তো আমাদের সেহেতু মাঝি সতর্কভাবে চালাচ্ছে দেখে এবার দেখতে দেখতে ধোঁয়াশা কেটে গেল। সূর্য পূর্ব দিকে জঙ্গলের ভিতর দিয়ে টগমগ করে লাল হয়ে উঠছে। দেখলাম একটা 3 মুখ বিশাল চওড়া নদী। আমি জিজ্ঞাসা করলাম তপনদাকে, তপনদা এই জায়গাটা কি? মাঝখানে একটা বয়া ভাসছে, ছোট্ট ছোট্ট করে আলো জ্বলছে, জাহাজ যাওয়ার সঙ্গে। তপনদা বললো এটা গাড়াল নদীর মুখ। আমাদের ওখানকার একটা প্রসিদ্ধ নদী এবং খতরনাক নদী, সে হচ্ছে গাড়াল নদী। বললো এটা গাড়াল নদীর মুখ। গাড়াল নদী ধরে আমরা আস্তে 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 এগোতে থাকলাম। জোয়ারের টান চলে এলো, নৌকা এবার তীরের বেগে চলতে থাকলো। আমি বললাম তপনদা, তো আমাদের খাওয়া দাওয়া? ধন্যবাদ। আজ এই অবধি। প্রথম পর্বের গল্প মন দিয়ে শোনার জন্য সকলকে অশেষ ধন্যবাদ জানাই। আগামীকাল থাকছে আমাদের 2য় পর্ব, সেই লোমহর্ষক হাড় হিম করা পর্ব। অবশ্যই শুনতে ভুলবেন না। ততক্ষণ সুস্থ থাকুন।